আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আজ চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স। রাত 10টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিক নামক ঐতিহ্যবাহী হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। বিদায় জানাতে বিমানবন্দরে যাওয়া নেতাকর্মীদের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নানাবিধ অসুস্থতায় গত কয়েক বছর দেশেই চিকিৎসা নিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে রাজকীয় বহরের একটি বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, যা গতরাতেই বাংলাদেশে এসে পৌঁছেছে। রাত 10টায় দেশ ত্যাগের পর বুধবার সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল লন্ডন ক্লিনিকে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের 4 জন চিকিৎসক এবং প্যারামেডিক্সরা থাকবেন। পাশাপাশি ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 সদস্য এই উড়োজাহাজে থাকবেন। তারা হলেন শাহাবুদ্দিন তালুকদার, FM সিদ্দিক, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, AZM জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারীরাও থাকছেন এই যাত্রায়। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। বেগম জিয়ার গুলশানের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ইফতেখার, বিএনপি চেয়ারপারসনের যাত্রার প্রস্তুতি সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? এখন পর্যন্ত যে তথ্য আছে সেটি হচ্ছে যে বেগম জিয়া যথাসময়ে তিনি বাড়ি থেকে বের হবেন এবং তার সাথে তিনি এয়ারপোর্টে পৌঁছবেন এবং যথাসময়ে তার ফ্লাইট যেটি রয়েছে সেটি রওনা করবে। এবং এখন পর্যন্ত তার যাত্রাপথে, দীর্ঘ যাত্রাপথে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই ধরনের প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে এবং যেসব জিনিসপত্র বা তার প্রস্তুতির যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো সম্পন্ন করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা এই বিষয়টি জানি এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত তিনি প্রায় 7.5 বছর পরে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে। তিনি সর্বশেষ চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে পেরেছিলেন মূলত প্রতিকূল পরিবেশে 2017 সালের জুলাই মাসে এবং তারপরে 2018 সালের ফেব্রুয়ারিতে তাকে কারান্তরীণ করা হলে তিনি মূলত কাশিমপুর কারাগারে একাকী একটি দীর্ঘ সময়, প্রায় 2 বছরের মতো একটি সময় তিনি পার করেন সেখানে এবং তারপরে করোনা পরবর্তী সময়টিতে বা করোনাকালীন সময়ে তাকে বাসায় থাকবার অনুমতি দিল। এক প্রকার তিনি নিঃসঙ্গ এবং একাই তিনি বসবাস করতেন এই বাসভবনে মূলত। তো পরিবর্তিত পরিস্থিতিতে 5 আগস্টের পরেই মূলত তার যে মামলা বা তার উপর যে অভিযোগগুলো, মিথ্যা অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো মূলত নির্বাহী আদেশে তুলে নেওয়া হয় এবং তাকে মূলত মুক্তি দেওয়া হয় এবং তারপরে তার বিদেশে গিয়ে চিকিৎসার যে বিষয়টি, সেই বিষয়টির যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেই প্রতিবন্ধকতাগুলো উঠে যায় এবং তিনি তার পরবর্তী সময়গুলোতে তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল সেটি এর আগে তো তিনি যে চেষ্টাগুলো করা হয়েছিল সেই চেষ্টার পর বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে এখন কিছুটা শারীরিক অবস্থা ভালো থাকবার কারণে মূলত তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আজ যথাসময়ে মূলত কাতার এয়ারওয়েজের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করেই মূলত তাকে কাতারের উদ্দেশ্যে যাত্রা করা, কাতারের
দোহা থেকে, ঢাকা থেকে কাতার এবং কাতারের দোহা থেকে মূলত লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং সেখানে তাকে তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রিসিভ করবেন বা তাকে স্বাগত জানাবেন এবং তার সাথে তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও সাথে থাকবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে লন্ডনের যে প্রসিদ্ধ হাসপাতাল লন্ডন ক্লিনিক সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেখান থেকে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট যেটি আসবে সেটির পরিপ্রেক্ষিতে তার পরবর্তী চিকিৎসার ধাপগুলো নির্ধারণ করা হবে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতির খবর। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময়ে মানি লন্ডারিং পুরোপুরি শিল্পে পরিণত হয়েছিল, যাতে সরকারের বিভিন্ন কর্তা থেকে শুরু করে দলীয় লোকজন জড়িত ছিল। কারা মানি লন্ডারিং করেছে সে প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে রাজধানী মালিবাগে স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানিক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। উপদেষ্টা বলেন, বিগত সরকার অর্থ পাচারকে শিল্পে পরিণত করেছিল। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। সড়কের যানজট সমস্যার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, যানজট নিরসন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শীঘ্রই 1000-এ নেওয়া হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কার্যালয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না, বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে। তাদের কি সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং ইতিমধ্যে কিছু মেজার নাও হয়েছে টু ব্রিং দ্য কনফিডেন্স। আপনারা বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে এই হিসেবে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করার জন্য। শুধু রাষ্ট্রীয় কোম্পানি না, ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশন কোনো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইসে করতে চায়। আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে। কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। একবার রাষ্ট্রীয় কোম্পানিকে আমরা চেষ্টা করব, এটা রাষ্ট্রীয় কোম্পানিতে সবগুলো তো আনা যাবে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার কার্যক্রম রিমেম্বারিং মনসুন রেভলিউশনের অংশ হিসেবে 8 বিভাগে
8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণে 8 জন নির্মাতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নির্বাচিত নির্মাতারা নির্দিষ্ট বিভাগের আগ্রহী সহকারী পরিচালকদের নিয়ে কর্মশালা পরিচালনা করবেন ও তাদের মধ্য থেকে 10 জনকে নির্বাচিত করে জুলাইয়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ করবেন। সরকারের পক্ষ থেকে নির্মাতাদের চলচ্চিত্রের বিষয়ে কোনো পরামর্শ দেওয়া হবে না, তবে গণঅভ্যুত্থান বর্তমান সময়ের প্রতিফলন বা যে কোনো কিছু হতে পারে বলে জানান উপদেষ্টা। চলচ্চিত্র নির্মাণের অর্থ সরকারিভাবে দেয়া হবে, তবে কত অর্থ দেয়া হবে তা পরবর্তীতে ঠিক করা হবে বলেও জানান উপদেষ্টা। 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি, এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না, এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা এ পিস অফ আর্ট হবে, এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এবং আমরা বিশ্বাস করি এটা যদি ঘটে তাহলেই কিন্তু আমরা যে ওয়েভটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েভের আসল কাজটা হয়ে যাবে, রাদার দ্যান মেকিং সাম প্রোপাগান্ডাস। দুর্নীতি তদন্ত ও বিচার চেয়ে দুর্নীতি প্রতিরোধ বেশি কার্যকর বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেন রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। দুদক চেয়ারম্যান বলেন, বড় বড় প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র গণমাধ্যমে প্রকাশ পেলে সেই সূত্র ধরে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। র্যাক সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে দুদক ও র্যাকের যৌথ প্রশিক্ষণের আশ্বাস দেন দুদক চেয়ারম্যান। মাসে একটি করে মিট দ্য প্রেস অনুষ্ঠানে র্যাকের সাথে কাজ করার কথাও বলেন আব্দুল মোমেন। এছাড়া দুদক মিডিয়া অ্যাওয়ার্ডের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 6টি করার বিষয়েও বিবেচনায় রয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান। বিপিএলের টিকিট বন্টন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সিলেটের দর্শকরা। লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ লাইন দেখা যায় এদিন। এ সময় টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। আমি অনেক সময় আইছি, ওদিকে গেছি, কইছেন ওদিকে আওয়ার লাগি। আমি 3 ঘন্টা থেকে আমি অপেক্ষা করতেছি। আমাদের বলছে 2টা করে টিকিট দিবে, এখন আমাদের 1টা করে টিকিট দিতে হয়েছে। এর মাঝে 4 ঘন্টা ধরে আমরা রাস্তায় বানিয়েছিলাম, এখন আর 1টা করে টিকিট দিয়েছে। আমরা সারাক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। টিকিট অন্তত পক্ষে 1500-2000 করে প্রতি বুথ দেওয়ার কথা। 200 টিকিট দিয়া সকাল থেকে আমরা 6টা থেকে লাইনে বসছি, কোনো টিকিট পাইছি না। একটা করে 200 টিকিট দিয়া কইছে টিকিট নাই। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।